আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন এই সময় আরটিভিতে নিয়মিত সম্প্রচার হয়, দেখার আমন্ত্রণ রইল। দর্শক, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর কথিত হামলার অভিযোগে আজও আলোচনা হয়েছে ভারতের লোকসভায়। বিতর্কিত হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে সহিংস বিক্ষোভ হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘু সহ সকল নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের। প্রতিবাদে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ভারতের নিজের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটলেও তাদের অনুশোচনা নেই। ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, শেখ হাসিনার ইন্ধনে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় মিডিয়া অপপ্রচার চালাচ্ছে। আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদ এবং ইসকন নিষিদ্ধের দাবিতে সারা দেশে অব্যাহত রয়েছে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ভারতের কোনো সেবাদাসকে ভবিষ্যতে বাংলাদেশের ক্ষমতায় আসতে দেওয়া হবে না উল্লেখ করে হেফাজতে ইসলামের নেতারা বলছেন, ইসকন নিষিদ্ধ করার মধ্য দিয়ে আওয়ামী লীগ ও ভারতকে স্পষ্ট বার্তা দিতে হবে। এদিকে গেল কয়েকদিনের নৈরাজ্যে উদ্বিগ্ন বাড়ছে রাজনৈতিক দলগুলোয়। পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি নানামুখী চাপ মোকাবেলা এবং অভ্যুত্থান পরবর্তী জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় ঐক্য দরকার বলে মনে করছেন সরকার, রাজনৈতিক দল ও অভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্র সংগঠনগুলো বা পক্ষগুলো। কিন্তু এই ঐক্যের রূপরেখা কী হবে, সেই প্রশ্নকে সামনে রেখেই আজ আমাদের আলোচনার বিষয় জাতীয় ঐক্যের প্রত্যাশা ও বাস্তবতা। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর এস এম শামীম রেজা। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনিও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে প্রশ্ন রাখতে পারেন এবং একই সাথে আপনার যে ভাবনা রয়েছে আজকে জাতীয় ঐক্যের প্রত্যাশা এবং বাস্তবতা এই শিরোনামের আলোচনার প্রেক্ষাপটে, সেই ভাবনাও আমাদেরকে ছোট্ট করে জানাতে পারেন। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছে আলোচনায়। অধ্যাপক ডক্টর শামীম রেজা স্যার, শুরুতে আপনার কাছে আসতে চাই যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন সহ নানা প্রসঙ্গগুলোতে, নানা ইস্যুগুলোতে ভারতের কোনো গণমাধ্যমের যে বয়ান আমরা দেখছি, তারা যেভাবে গুজবকে সামনে রেখে বিতর্কিতভাবে পরিস্থিতিগুলোকে উল্লেখ করছে এবং আজকে ভারতের লোকসভায় কারো সদস্যর যে বক্তব্য, এই প্রসঙ্গতে বাংলাদেশের যে করণীয় এবং ভারতও যে বিষয়কে সামনে রেখে এই কাজগুলো করছে বলে আমাদের রাজনৈতিক দলের নেতারা যে বিষয়গুলো উল্লেখ করছেন, এই পরিস্থিতি আসলে কি জানান দেয়? এই পরিস্থিতিতে আমরা এই দ্বন্দ্ব যত বাড়াবো এবং রাষ্ট্রপক্ষ যত এর মধ্যে যুক্ত হবে, তত এর জন্য লাভবান হবে ভারতের বর্তমান যারা ক্ষমতাসীন আছেন তারা। তাতে এই মুহূর্তে যারা ভারতের রাজনৈতিকভাবে নেতৃত্ব দিচ্ছেন তাদের লাভের পরিমাণটাই বেশি হবে। কারণ পশ্চিমবঙ্গেও রাজনৈতিকভাবেই আন্দোলন তারাই শুরু করেছেন এবং যেগুলো তাদের সংসদে আলোচনা হচ্ছে সেখানেও মূলত তারাই সংখ্যাগুরু। যদিও ভারতে সরকার বিরোধী দল মিলেই নিরাপত্তাজনিত সিদ্ধান্ত, নিরাপত্তা বিষয়ক সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন। দ্বিতীয় প্রসঙ্গে আসি যে আমাদের যে বিষয়টা আগাম করতে হবে, যে কথাটা আমরা শুরু থেকে বলে আসছি, যে আমাদের একটা ট্রানজিশন টাইমে যে ললেসনেস তৈরি হয়েছিল, আমাদের কয়েকদিন কার্যত ওইভাবে কোনো সরকারি যদি বলি যে শাসন কিংবা আমাদের যে প্রশাসনিক ব্যবস্থা সেটা কার্যকর ছিল না। এই সময়টা যে ঘটনাগুলো ঘটেছে, যেটা আমরা কেউ হয়তো প্রত্যক্ষ করেছি, কেউ শুনেছি, সব কিছু সংবাদ মাধ্যমে তখন আসেনি। একটা বিপ্লবের পরে আমরা অনেক ব্যস্ত ছিলাম তখন রাজনৈতিক বিষয়গুলো নিয়ে, কিন্তু আমাদের কম বেশি তো অভিজ্ঞতা হয়েছে যে আমাদের যারা বিভিন্ন অন্য সম্প্রদায়ের যারা মানুষ আছেন, অন্য এথনিসিটির যারা মানুষ আছেন, তারা কি অবস্থায় আছেন, সেই খোঁজখবরটা সাধারণত এই কারণে আমাদের নিতে হয় যে কোনো পলিটিক্যাল ট্রানজিশনের সময় কিভাবে স্বার্থগোষ্ঠী তাদের উপরে চাপ তৈরি করে। কিন্তু আমাদের তো ওই সময় রাজনৈতিক দলগুলো তো খুব সতর্ক ছিল। আমি আসছি প্রসঙ্গটা, আমরা সতর্ক ছিলাম, কিন্তু রাজনৈতিক দলগুলো তখনও সক্রিয় হয়নি। এমনকি আমাদের প্রশাসন বা ওই অর্থে সরকারও তখন সক্রিয় ছিলেন। আমি যদি একটু সরকারের দিকে পক্ষ রেখেও কথাটা বলি, কিন্তু যে প্রসঙ্গে আমি এটা তুললাম, আমাদের কোনোভাবে এটাকে অগ্রাহ্য করা উচিত হবে না বা এটাকে এড়িয়ে যাওয়া উচিত হবে না। আপনি যত এটাকে অগ্রাহ্য করবেন, যতটাকে এড়িয়ে যাবেন যে কোনো কিছু ঘটেনি বা একেবারে না এরকম কোনো কিছু ঘটেনি, ততই কিন্তু ক্ষতির পরিমাণ বাড়বে। আমরা যেটা বলবার চেষ্টা করেছি যে মাত্রায় এটা নিয়ে প্রচারণা চালানো হয়েছে হয়তো সেটা ঘটেনি,
যে সহিংসতার চিত্র তুলে ধরা হচ্ছে হয়তো সেটা ঘটেনি, কিন্তু আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা এখানে এথনিসিটি অর্থে যারা এক ধরনের মানুষ আছেন তারা প্রান্তিকতায় ভোগেন। আমাদের যারা ভিন্ন ধর্মের মানুষ তারা কিন্তু এক ধরনের চাপবোধ করেন। দীর্ঘদিনে হিন্দু সম্প্রদায়ের লোক সংখ্যা কমে গেছে, এটা তো বাস্তবতা। আসলে কতটা যৌক্তিক সেই আলোচনা তো আমি প্রয়োজন। যৌক্তিক আলোচনার আগে মনে রাখতে হবে যে সেই পরিবেশটা তৈরি করতে হবে যে তারা যেন চাপবোধ না করেন। আমাকে সেই বার্তা দিতে হবে যে আপনি প্রান্তিক মানুষ নন, আমাকে তার বক্তব্যগুলো আমলে নিতে হবে। তবে আমি যদি একটু স্পষ্ট করতে পারি বিষয়টা, যে আমি ওই বয়ান নিচ্ছি না যে পাশের দেশ থেকে বা কেউ প্রোপাগান্ডা চালাবে বা সামাজিক, আমরা নিশ্চয়ই ওই আলোচনা করতে এখানে বসিনি যে পৃথিবীর লক্ষ লক্ষ পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কে কি লিখছেন। আমরা মূলত আমরা দেখব সরকার পক্ষগুলো কি বলেন, প্রধান রাজনৈতিক দলগুলো কি বলেন, মূলধারার গণমাধ্যমগুলো কি বলেন, মূলত সেইটাই আমরা বেশি গ্রহণ করি। সামাজিক মাধ্যম অবশ্যই গুরুত্বপূর্ণ, কিংবা যে কেউ কিছু একটা বললো সেটা নিয়ে আমরা আলোচনা করবো না নিশ্চয় টেলিভিশনে বা সামাজিক পরিসরে। আমি যেটা বলতে চাইছি যে যাই ঘটুক না কেন সেটা কম বা বেশির মাত্রা দিয়ে এটা সিরিয়াসনেসকে বিবেচনা করাটা ঠিক হবে না। সহিংসতা হয়নি দেখে আমি সেটা বিবেচনায় নেব না, ভাঙচুর হয়নি দেখে সেটা আমি বিবেচনায় নেব না, আমি চাপবোধ করেছি অতএব এটা বিবেচনাযোগ্য না, এটা না করে আমাদের প্রাথমিকভাবে উচিত হবে যে এই কেসগুলোকে আমলে নেওয়া, বক্তব্যগুলো শোনা, এটাকে রেকর্ড করে, এটা প্রথম কাজ আমাদের দিক থেকে। সেক্ষেত্রে সরকার যে ব্যবস্থাগুলো নিচ্ছে সেটা কি সরকার আমলে নিচ্ছে, ব্যবস্থা নিচ্ছে, ভারতের যেভাবে দেখছে ভারতের বর্তমান সরকার তার প্রেক্ষাপটে যেভাবে তাকে বিষয়টি উপস্থাপন করা, এই জায়গাগুলো ঠিক আছে কিনা, আমরা আমাদের অবস্থানে ঠিক আছে? দেখুন, আমি সরকারের কাছে মূল্যায়ন হিসেবে প্রসঙ্গটা তুলছি না, আমি সামগ্রিক দায়িত্বের প্রসঙ্গ থেকে কথাটা বলছি। এই দায়িত্ব তো প্রথম বাস্তবায়ন করবে সরকার। সুতরাং কেউ কাউকে আহত করতে চাইলে, চাপবোধ করতে চাইলে, দখল দিতে চাইলে, সহিংসতা করতে চাইলে তো আমি বা মোশাররফ ভাই মিলে করতে পারবো না। যদি উনি একটা রাজনৈতিক দলে আছেন, ওনার হাতে তার প্রশাসন নেই, ওনার হাতে তার পুলিশ নাই, করতে হবে সরকারকে। অতএব নিরাপত্তা, তিনি এথনিসিটি অর্থে তিনি ছোট গোষ্ঠীর হন, ধর্মের অর্থে তিনি ছোট গোষ্ঠীর, আমি আপ্রাণ চেষ্টা করছি সংখ্যালঘু শব্দটা না বলতে, যেখানে বিভিন্ন শব্দ দিয়ে আমি এটাকে প্রতিস্থাপিত করতে চেষ্টা করছি। আমি মনে করি এটা একটা বৈষম্য। বাংলাদেশে কেন সংখ্যালঘু শব্দটা আমাকে বলতে হবে, সেটা তো অন্যত্র আমরা অন্যদিন আলোচনা করব, কিন্তু সেটাকে আমলে নেওয়া এটা আমার প্রথম কাজ। তারপরে আপনি যে, এবং সেখানে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে, আপনার আমারও দায়িত্ব আছে, আমরা কেউ দায়িত্ব অস্বীকার করছি না। এইটা যদি নেন, আপনার যে স্ট্রেংথটা তৈরি হবে, তখন আপনি মোকাবেলায় যেতে পারবেন যে আমি তো আমলে নিয়েছি, আমি তো এটা সম্পর্কে জ্ঞাত, আমি এটার ব্যবস্থা গ্রহণ করছি, আমি তো অস্বীকার করছি না যে একটা ললেসনেসের সুযোগ নিয়ে আমি তো এই কথা বলে শুধু হবে না যে আগের দল করতো ওই কারণে তার দোকানটা ভেঙে দিয়ে আসছি, আগের দলের সঙ্গে যুক্ত ছিল দেখে। এভাবে করা যাবে না, কারণ যিনি প্রান্তিকতায় ভোগেন, যিনি অনিরাপত্তায় ভোগেন, তাকে সাহস দিতে হবে, তার পাশে দাঁড়াতে হবে, এটাই বাস্তবতা। এখন আপনি এক কথাই বলি, পরবর্তীতে হয়তো আবার আসবো, এখন যেটা ঘটছে সেটা অত্যন্ত অস্বাভাবিক এবং অগ্রহণযোগ্য। এবং এখানে যদি আনুষ্ঠানিকভাবে কোনো দেশের রাজনৈতিক দল যুক্ত হয়ে যায়, তার রাজনৈতিক এজেন্ডা যদি যুক্ত হয়ে যায়, এবং সে যদি আনুষ্ঠানিক বিবৃতি বারবার দিতে থাকে, তখন অন্য পক্ষকে আপনি কতক্ষণ সামলে রাখবেন, কতক্ষণ আপনি আটকে রাখবেন। ডক্টর শামীম রেজা স্যার, অসংখ্য ধন্যবাদ। মোশাররফ হোসেন মোশাররফ ভাই আসতে চাই, যেখানে শামীম রেজা স্যার শেষ করলেন যে আমাদের দেশের নাগরিকদের সেটি সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু, সেই প্রসঙ্গে আমরা হয়তো খুব সচেতনভাবে যেতে চাই না, কিন্তু পরিস্থিতি উপস্থাপন করা বা বোঝার স্বার্থে এই শব্দগুলো আমরা ব্যবহার করি। তো সেক্ষেত্রে এখানে যা ঘটছে এবং ভারতের কোনো গণমাধ্যম যেভাবে বিষয়টি প্রচার বা প্রকাশ করছে এবং তার প্রেক্ষাপটে ভারতের বর্তমান সরকার বিষয়টিকে যেভাবে দেখছে, তাতে তো প্রতিবেশী তো আমরা পরিবর্তন করতে পারবো না, কিন্তু প্রতিবেশীর সাথে ন্যায্যতার ভিত্তিতে একটা সম্পর্ক তৈরি করে এগিয়ে যাওয়ার যে প্রেক্ষাপট, সেই অবস্থানে বাংলাদেশ এখন কতটা আছে? না, এটা তো কতটুকু আছে নাই, এটা যারা বর্তমান গভর্নমেন্টে আছে তারা বলতে পারবে। আমরা তো গভর্নমেন্টে নাই, যারা আমরা বলতে, তবে আমরা মনে করি একটা সহনশীল অবস্থা থাকা বেস্ট, উচিত আমরা রাষ্ট্র হিসাবে। কারণ আপনি যে কথাটা বলছেন, প্রতিবেশীকে আমরা চেঞ্জ করতে পারবো না, এবং আমাদের সাথে একটা মর্যাদার ভিত্তিতে অংশীদারিত্বের সম্পর্ক থাকাটা উচিত। কারণ আমরা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশের উপর অনেক ব্যাপারে আমরা, বিশেষ করে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসে অনেক জিনিসের উপর আমরা কিন্তু নির্ভরশীল। তাছাড়া আরেকটা হলো, প্রতিবেশীর মধ্যে যদি আপনার একটা সহনশীল পরিবেশ থাকে, তাহলে কিন্তু আপনার নিরাপত্তার ক্ষেত্রে বলেন, স্থিতিশীলতার ক্ষেত্রে একটা গ্যারান্টি পাওয়া যায়, একটা নিশ্চয়তা পাওয়া যায়। এখন যে একটা অবিশ্বাসের তৈরি হয়েছে, এটা আমরা যেটা মনে করি টোটালি এটা একটা অবিশ্বাসের ব্যাপার গঠন হয়ে দাঁড়িয়েছে। আপনি দেখেন যে কথাটি, বাংলাদেশে একটা আশঙ্কা ছিল যে একটা গভর্নমেন্ট চেঞ্জ হলে সাধারণত কিছু অবাঞ্ছিত কিছু ঘটনা ঘটে, কিন্তু এবার সবচেয়ে আমাদের জন্য আসার খবর যে না, সেই ধরনের কোনো অবাঞ্ছিত পরিস্থিতি কিন্তু আমরা মোকাবেলা করতে হয় নাই। বরং আজকে আপনি গতকালকে যদি দেখেন, ভয়েস অব আমেরিকার একটা জরিপ যদি আপনি দেখেন, সেখানে দেখছি 66% মনে করে যে এই সরকার তার দায়িত্বটা সঠিকভাবে পালন করেছে। যে আমাদের যারা আমরা বলি আমাদের একটা বিশেষ সম্প্রদায়ের লোক, তারা অনেকটা ভালো আছে অন্য যে কোনো সময়ের তুলনায়।
এটা কারণটা কি? এটা হলো রাজনৈতিক দলগুলির দায়িত্ববোধ আমি মনে করি। কারণ যে কথা আমাদের শামীম রেজা স্যার বলেছে যে একটা সময় কিন্তু গভর্নমেন্ট ছিল না, আইন শৃঙ্খলা ছিল না, এই দায়িত্বটা পালন করেছে কিন্তু রাজনৈতিক শক্তি এবং বাংলাদেশের আপামর জনগণ, মানে যেটা আমাদের সামাজিক শক্তি বলেন, এই শক্তিটা পালন করেছে। সুতরাং এইটা কিন্তু আমাদের জন্য একটা খুব একটা ইতিবাচক একটা দিক। এখন হলো এই সম্পর্কটাকে আপনি কিভাবে রিপেয়ার করে আগামী দিনে এই প্রসঙ্গে মোশাররফ, ভারত যেভাবে দেখছে সেই দেখার জায়গাটা বা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার উপায় কি? সেক্ষেত্রে বাংলাদেশ কি করবে? এটা কিন্তু আসলে দেখেন ইন্টারন্যাশনালি এবার যে ভারতের যে ভূমিকাটা, আমার মনে হয় ওয়ার্ল্ডের কোনো দেশ কিন্তু ভারতের এইটাকে সমর্থন করে না। বরং আপনি দেখবেন যখন আমরা দেখেছিলাম ভারতের গণমাধ্যম বাংলাদেশ সম্বন্ধে খুব নেতিবাচক কিছু সংবাদ পরিবেশন করেছে, তখন বিবিসি কিন্তু একটা ক্যাটেগরিভাবে দেখিয়েছে যে এদের এই নিউজটা ফেক। যা ভারতের গণমাধ্যম প্রচার করেছে বাস্তবতা এর সাথে কোনো মিল নেই। সুতরাং আমার মনে হয় যে ওয়ার্ল্ডে এখন আপনি যেই দেশই বলেন, কোনো দেশে কিন্তু ভারতের এই অতি উৎসাহী প্রচারণাকে কেউ কিন্তু সমর্থন করে না। এটা আমাদের জন্য কিন্তু একটা বিরাট শক্তির একটা বিষয়। সুতরাং আমি মনে করি এই পরিস্থিতিটাকে উত্তরণের জন্য সরকার আরও কেয়ারফুল হওয়া উচিত। যদিও আমি মনে করি যে সরকার তার দায়িত্ব পালন করছে, কিন্তু যেই জিনিসটা আপনার দরকার, একটা দেশের এই সরকার কিন্তু রাজনৈতিক কোনো শক্তি নেই। মানে আমরা রাজনীতি করি, আমাদের কিন্তু তৃণমূল পর্যন্ত একটা সংগঠন আছে। আপনারা রাজনৈতিক দলগুলো তো বলছেন যে আমরা সহযোগিতা করে যাচ্ছি এবং করছি, কিন্তু সরকারেরও তো একটা দায়িত্ব আছে। আপনি স্বপ্রণোদিত হয়ে বারবার সহযোগিতা দিয়ে যাবেন আর তারা ন্যূনতম কোনো সম্মানবোধ আপনাকে করবে না বা রেসপন্স করবে না, সেটা বা কতক্ষণ চলবে? এবং এইটা কিন্তু সাধারণ মানুষের কাছে অথবা অন্য শক্তির কাছে একটা নেগেটিভ বার্তা যায় যে এখানে কি কোনো টানাপোড়েন আছে, অথবা এখানে কিন্তু সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কোনো ঘাটতি আছে। এই জিনিসগুলি আমার মানে খুব কেয়ারফুলি হ্যান্ডেলিং। আমরা গতকালকেই তো বিএনপি সম্মানিত মহাসচিবের সাথে সম্মানিত প্রধান উপদেষ্টার যে বৈঠক, এটি কি রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যের কোনো বহিঃপ্রকাশ বা উদাহরণ নয়? এটা কি আপনি আমি যতটুকু জানি, এটা কি সরকারের পক্ষ থেকে বা মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কি আহ্বান করা হয়েছে? না, বিএনপি নিজে স্বপরিণত হয়ে গিয়েছে। কারণ আমরা মনে করি দেশটা এখন কিছু নানা প্রোপাগান্ডা, নানাভাবে দেশটা পরিচালিত হচ্ছে। এই জায়গা থেকে উত্তরণের জন্য বিএনপি কিন্তু গাইডলাইন্স তাদেরকে দিয়েছে। বিশেষ করে আমরা যে কথাটা বারবার বলে আসছি যে এই উত্তেজনা অবস্থা থেকে প্রশমনের একটাই পথ আছে, আপনি একটা রোড ম্যাপ দেন, আপনি কি করতে চান। কিন্তু আপনি একটা টোটাল জাতিকে আপনি একটা ধূম্রজালের মধ্যে রেখেছেন যে আপনি কোথায় যেতে চান আমরা জানি না। আপনি বলছেন ট্রেন ছুটছে, এখন ট্রেন কি গন্তব্যে যাবে না লাইনচ্যুত হবে এটা তো আমরা জানি না। আমরা বলতে চাই যে ট্রেনটা যেন সঠিক গন্তব্যে গিয়ে পৌঁছুক, এর জন্য যে স্টেশন টাচ করা দরকার সে করুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনি গন্তব্যটা বলে দেন যে এটা ঢাকা থেকে পঞ্চগড় যাবে না ঢাকা থেকে চট্টগ্রাম যাবে, এই জায়গাটা আপনি রোডম্যাপটা প্রত্যাশা করি। এবং এইটা যদি আপনি করেন তাহলে আমার মনে হয় যে এই সারা বাংলাদেশের মানুষের মতো একটা উৎকণ্ঠা আছে, এই জায়গাটা অনেকটা আমরা এই জায়গাটা কেটে যাবে। মোশাররফ হোসেন, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ রাশেদ খান, আসতে চাই আপনার সাথেও এই আলোচনাটা দিয়ে শুরু করে বাংলাদেশের পরিস্থিতি আসতে চাই। সেটা ভারতের গণমাধ্যমে কোনো গণমাধ্যম যা করছে সেই প্রেক্ষাপটে আমাদের অর্থাৎ সরকার যেভাবে বিষয়টিকে দেখছে বা মোকাবেলা করছে, সেই প্রসঙ্গে তরুণদের যে ভূমিকা, সেই ভূমিকাটাও কি আমাদের দেশে খুব প্রত্যাশিত জায়গায় আমরা দেখছি কিনা? মোহাম্মদ রাশেদ খান। ধন্যবাদ আপনাকে। সকল দর্শককে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। দেখেন, আমরা 2018 সাল থেকে আমাদের আন্দোলন সংগ্রাম এবং 24 সালে আমাদের আন্দোলন সংগ্রাম, সমস্ত জাতির সাথে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে এবং এই লড়াইয়ে তরুণদের ব্যাপক একটি ভূমিকা রয়েছে। এবং এই বিষয়টি কিন্তু বাংলাদেশের যারা সিনিয়র রাজনীতিবিদ এবং যারা শিক্ষক সমাজ বা অন্যান্য বিভিন্ন শ্রেণীগোষ্ঠী, তারা সবাই কিন্তু স্বীকার করে। এবং যুগে যুগে কিন্তু এটি হয়েছে যে তরুণরা সবসময় অগ্রগণ্য ভূমিকা রেখেছে। তরুণরা তাদের জীবনের মায়া ত্যাগ করে তারা সামনে থেকে তারা বুক চিতিয়ে দিয়েছে। আবু সাইদকে দেখেন, আপনি ওয়াসিমকে দেখেন, মুগ্ধকে দেখেন, এখানে অধিকাংশই কিন্তু তরুণরা শহীদ হয়েছে। সেই জায়গায় জাতীয় ঐক্য সংহতি প্রতিষ্ঠার ক্ষেত্রে অবশ্যই তরুণদের একটি অগ্রগণ্য ভূমিকা থাকবে এবং তরুণরা সেই ভূমিকা রেখে চলেছে। যদিও অভিজ্ঞতার ঘাটতি তরুণদের মধ্যে রয়েছে, যে কারণে আমরা তরুণদের বক্তব্যে নানান ধরনের বিচ্যুতি এবং নানান ধরনের কথাবার্তা আমরা শুনছি। অনেকটা আবেগের বশে তারা কিন্তু অনেক বক্তব্য দিচ্ছে, সেটিকে কেন্দ্র করে আবার নানান ধরনের আলোচনা শুরু হচ্ছে। তো আমার যেটি মনে হয় যে এই সুযোগটি কি অন্য পক্ষ নিচ্ছে? এই যে
নিজেদের মধ্যে দূরত্ব অথবা আপনি বলছেন যে আবেগের বশবর্তী হয়ে নানা ধরনের বক্তব্য রাখছে, সেটা নিয়ে নানা ধরনের আলোচনা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, এই সুযোগটাই অন্য কোনো পক্ষ নিচ্ছে কিনা যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়? আমার যেটি মনে হয় যে হ্যাঁ, এই সুযোগটা যারা বিশেষ করে পতিত স্বৈরাচার এবং তাদের দোসর তারা কিন্তু নিচ্ছে। নেওয়ার সুবিধে আপনি দেখেন যে এই নেওয়ার সুযোগেই মূলত তারা বিভিন্ন জায়গায় যে আন্দোলনগুলো তৈরি হচ্ছে ছাত্রদের মধ্যে ভুল বোঝাবুঝির জায়গা থেকে এক প্রতিষ্ঠানের সাথে আরেক প্রতিষ্ঠানের এই ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে তারা কিন্তু তার ভিতর অন্তর্ভুক্ত হচ্ছে এবং যতগুলো ঝামেলা হয়েছে এই সমস্ত ঝামেলা কিন্তু তারাই বাঁধিয়েছে। এই সমস্ত ঝামেলার যদি আপনি পিছনের কারণ অন্বেষণ করেন দেখবেন যে আওয়ামী লীগ এবং তার দোসররা। আমি একটি প্রশ্ন করি, সেটি হলো এই যে কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ালো, গোয়েন্দা সংস্থা অবশ্যই জানতো না, কিন্তু গোয়েন্দা সংস্থা তারা ফাংশন করছে না। কারণ আমি জানি যারা এনএসআইতে নিয়োগ পেয়েছে, এনএসআই বিশেষ করে এনএসআইতে আমি দেখেছি সেখানে আসলে ছাত্রলীগের বাইরে ওইভাবে কাউকে নিয়োগ দেওয়া হয়নি এবং এটি একমাত্র মানদণ্ড ছিল ছাত্রলীগ করা লাগবে। এখন ওই গোয়েন্দা সংস্থা থেকে কয়েকজন ছাত্রলীগকে বাদ দেওয়া হয়েছে, ডিজিএফআই থেকে কয়েকজনকে বাদ দেওয়া হয়েছে, অন্যান্য যে গোয়েন্দা সংস্থা রয়েছে কয়েকজনকে বাদ দেওয়া হয়েছে। এখানে যে মোহাম্মদ রাশেদ খান আরেকটি প্রসঙ্গ, নিশ্চয়ই সেই বিষয়টি সম্পর্কে আপনি অবগত যে ন্যাশনাল হাসপাতাল যেটি পুরান ঢাকার, সেটি ভাঙচুর, সরোয়ার্দী কলেজ ভাঙচুর করা, পরবর্তীতে ডাক্তার মাহবুবুর রহমান কলেজ ভাঙচুর করা, মোল্লা কলেজ ভাঙচুর করা, এই প্রসঙ্গগুলোতে এসে সরকারের পক্ষ থেকে একজন বলা হলো যে আইনশৃঙ্খলা বাহিনী যদি তাদের এই সংঘাত সহিংসতায় বা তাদের এই মুভমেন্টে বাধা দিলে সহিংসতা আরও বেশি হতো। আপনি কি সেটি একমত? না, আমি মোটেও একমত না। আপনি যখন দায়িত্বে যাবেন তখন এই ধরনের কথা বলা মানেই আপনি অযোগ্য, এই ধরনের কথা বলা মানেই আপনি এই সরকারে যাওয়ার ন্যূনতম যোগ্যতা আপনার নাই। আপনি যদি সরকারে বসে মনে করেন যে আমাকে সবাইকে খুশি রাখতে হবে তাহলেই আমি যোগ্য, হোয়াট ইজ দিস? আপনি আওয়ামী লীগকে খুশি রাখতে পারবেন? আপনি জাতীয় পার্টিকে খুশি রাখতে পারবেন না। সুতরাং আওয়ামী লীগ এবং তার দোসরদের বিরুদ্ধে আমাদের যথাযথ পদক্ষেপ নিতে হবে। আমাদের মনে রাখতে হবে এই মুহূর্তে যে কোনো আন্দোলন আওয়ামী লীগ লুফে নিতে পারে এবং আরেকটি প্রতিবিপ্লব ঘটাতে পারে। আমি ওই প্রসঙ্গে আবার যাই, সেই শক্তি এখনো আছে তাদের, সেটা মনে করেন? আছে। আওয়ামী লীগ যেভাবে প্রশাসন সেটআপ করেছিল, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই 4টা স্টেপে প্রশাসন সেটআপ করেছিল। তারা যেটি ওই সময় তারা কল্পনা বা তারা পরিকল্পনা করেছিল যে প্রথম স্তর যদি কোনোভাবে ফল করে, সেকেন্ড, তারপরে থার্ড, ফোর্থ, এইভাবে তারা স্তর সাজিয়েছে। অর্থাৎ এখন ডিসি বলেন, এসপি বলেন, যে সকল জায়গায় এই যে রদবদল হচ্ছে ওই প্রথম স্তর হয়তো বাদ যাচ্ছে, সেকেন্ড স্তর, আচ্ছা আমি ভাবলাম যে প্রথম, দ্বিতীয় বাদ, তাহলে থার্ড, এই সমস্যাগুলো কিন্তু রয়ে গেছে। সরকার কিন্তু এই জায়গাগুলো ধরতে পারছে না, পুলিশের যারা রয়েছে তারা ফাংশন করছে না। এখন দেখেন এই যে ছাত্রদের মধ্যে সংঘর্ষ বা আপনার না, ফাংশন করছে না মানে কি তারা চাকরির ভয়ও করছে না? চাকরির ভয় তারা করছে না, কারণ যে ছেলেটির জন্ম আওয়ামী লীগের পরিবারে, তার কাছে আওয়ামী লীগের বা শেখ মুজিবের আদর্শটাই আসলে মূল বিষয়। সুতরাং চাকরির থেকে সে সেই আদর্শ আসলে জিয়ে রাখার জন্য বেশি কাজ করবে। এবং তারা তো বিভিন্ন অভিনয়ের সাথে যুক্ত হয়ে গেছে, তারা এখন সরকারের সাথে বিভিন্নভাবে সেট আপ করে ফেলিয়েছে এবং সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করার নামে এক ধরনের নাটক, নতুন সম্পর্ক স্থাপন হয়েছে, নতুন সম্পর্ক স্থাপন হয়েছে। আমি আর কিছু বিষয়ে কথা বলতে চাই, সেটা দেখেন এই যে চট্টগ্রামে ইসকনকে কেন্দ্র করে যে ধরনের সংঘর্ষ, একজন আইনজীবীকে হত্যা করা হলো, এটি কি আসলে আগে থেকে অনুমান করা যায়নি? এটি কি আসলে, বা যখন তারা নামলো সাথে সাথে কেন তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো না? বা যখন মনে হচ্ছে যে এই ধরনের একটি সমস্যা হচ্ছে, চারিপাশ থেকে ইসকনের লোকজন আসছে, আপনি কেন বাধা দিলেন না? আপনি কেন এইভাবে পুলিশের প্রিজন ভ্যানকে আপনি আটকানোর সুযোগ দিলেন? আমার যেটি মনে হয় যে এইখানে একটি পরিকল্পনা ছিল, পরিকল্পনাটি এইরকম যে একজন আপনার এরকম মুসলমান বলেন বা আইনজীবী বলেন বা একজন হিন্দুই বলেন, এরকম তাকে হত্যা করা হবে, বিশেষ করে মুসলমান বা যাই মনে করেন না কেন। এবং এরপরে যেটি হবে যে মুসলমানরা তারা এমনভাবে বিক্ষুব্ধ হয়ে যাবে যে হিন্দুদের বাড়ি ঘর মন্দির সব কিছু জ্বালিয়ে দিবে। আপনি দেখেন যে আজকে কলকাতার হাই কমিশনারের সামনে বাংলাদেশের পতাকা পোড়ানো হয়েছে এবং সেখানে যে ধরনের অ্যাগ্রেসিভ বক্তব্য দেওয়া হয়েছে, আপনি দেখেন যে এটিকে কেন্দ্র করে আবার আপনার জয়শঙ্কর কি বক্তব্য দিয়েছে, তিনি বলছেন বাংলাদেশের
সংখ্যালঘুদের উপর যে নির্যাতন নিপীড়ন হচ্ছে এই বিষয়ে সবকিছুই তারা ভারত পর্যবেক্ষণ নজর রাখছে, নিবিড়ভাবে এবং পর্যবেক্ষণ মন্দিরে হামলা করছে। করা হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠানে জি, হামলা করা হচ্ছে। জি, সর্বশেষ রাশেদ খান। বলি, ভারতীয় মিডিয়া যেভাবে মিথ্যা উপস্থাপন করছে, আমেরিকা, ইউরোপ সহ বিভিন্ন আন্তর্জাতিক গোষ্ঠীকে, দেশকে তারা কিন্তু বিভ্রান্ত করছে। তারা সেক্ষেত্রে মনে করছে আমাদের ভারত যে সোচ্চার হওয়ার যে সংবাদ দিচ্ছে প্রসঙ্গ, হয়তো সেই মোহাম্মদ সংবাদ রাশেদ খান, সঠিক। যে রাশেদ খান আরও আলোচনা শুনবো এবে মোশাররফ হোসেন। মোশাররফ ভাই আসতে চাই, যেটি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের যে বক্তব্য, কলকাতায় যে বাংলাদেশের উপদূতাবাসের যে ঘটনাটি ঘটেছে, যে সংগঠন বঙ্গ হিন্দু জাগরণ যে সংগঠন, পাশাপাশি আমাদের ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে ভাঙচুর, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে প্রসঙ্গ, সরকারের যে বক্তব্য, সব কিছু মিলে এভাবে যদি প্রশ্নটি রাখি যে আমরা এগুলোকে, সরকার সতর্কভাবে এগুলোকে মোকাবেলা করতে চাচ্ছে, কিন্তু সতর্ক হয়েই আমরা আবার ভুল পথে পা বাড়াচ্ছি কিনা? না, এটা তো আমি রাশেদ খানের সাথে সম্পূর্ণ একমত। আপনি দায়িত্ব নিয়েছেন, আপনাকে তো পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আপনি কে ভাবলো কি ভাবলো এটা নিয়ে তো কোনো, এই যে আপনি মনে করেন আমি যেটা দেখেছি মাহবুব রহমান কলেজটা, যে পরের দিন তো আপনি তো এই অবস্থা প্রতিরোধ করার মতো তো আপনার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। দ্বিতীয় দিন তো আপনার প্রস্তুতি থাকা উচিত ছিল, আপনার তো সেই প্রস্তুতি নাই। বরং তাইলে কি সরকারের মধ্যে কোনো একটা অংশ কি এই ধরনের পরিস্থিতি তৈরি হোক এটা চাচ্ছে, যাতে আগামী দিনে গণতন্ত্র সঠিক পথে এগুতে না পারে? আমরা কি বলছি, আমরা বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বলছি যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। যদি আজকে যেই আপনার ছাত্র গণ অভ্যুত্থানটা যে হয়েছে, আপনি যদি এরা কোনো কারণে ব্যর্থ হয়, তাহলে কি দাঁড়াবে? আবারও তো ফেসিবাস মাথা চারা দিয়ে উঠবে। আবারও তো যারা 15 বছর দেশটাকে যেভাবে লুটেপুটে খেয়েছে, একই ধরনের লোক আবার ক্ষমতায় চলে আসবে। তাহলে কি আমরা কি সেই আগের অবস্থায় ফিরে যাব? তাহলে আপনাকে তো কাউকে না কাউকে দমন করতেই হবে। আরেকটা যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে, যে আরেকটা জিনিস আমার কাছে খুব ভয়ঙ্কর মনে হচ্ছে, সেটা হলো আপনি দেখেন সুনির্দিষ্ট অভিযোগে আপনার প্রায় 1,500 ছাত্র জনতা শহীদ হয়েছে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা করা হয়েছে, এই মামলা। সেখানে এই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তদন্ত না করে কাউকে গ্রেপ্তার করা যাবে না। তাহলে অর্থাৎ কি, যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তারা উৎসাহিত হচ্ছে, তারা মনে করছে যে না, আমি যদি আরও কিছু ঘটাই আমি তো আপাতত গ্রেপ্তার হওয়ার আমার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ অপরাধীদেরকে আপনি একটা সিঙ্গেল দিয়ে দিচ্ছেন, তুমি অপরাধ করলো, আপাতত তোমার কোনো শাস্তি নেই, তুমি এটা চালিয়ে রাখো। এই ধরনের বক্তব্য থেকে তাদেরকে তো সরে আসছে। না, জোরালো বা কঠিন ব্যবস্থা নিতে অসুবিধা কোথায়? নিচ্ছে না তো, এটাই তো আমাদের বক্তব্য, নিচ্ছে কি মনে করে নিচ্ছে না সেটা আপনারা বুঝতে পারছেন কিনা? আপনি একটা কথা আমি আপনাকে বলি, সরকার কি বলছে যে বাংলাদেশ থেকে এত হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। সরকার বলছে আর্থিক খাতটা ধ্বংস করে দেওয়া হয়েছে। সরকার বলা হয়েছে এই সরকার চরম দুর্নীতি করেছে। আপনি স্পেসিফিক 3.5 মাসে কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগে একটা মামলা এই প্রশ্নটা আপনার কাছে রেখে যায়, বিরতি থেকে ফিরে এসে শুনবো। সেটা হচ্ছে যে ব্যবস্থা নিতে যে সময় ক্ষেপণ করা অথবা অনেক কিছু দেখে শুনে ব্যবস্থা নিচ্ছে, এটিকে আসলে সেই পরাজিত শক্তিকেই খুশি করার একটা প্রসঙ্গ আছে কিনা, কেউ এখানে ভারসাম্য রক্ষার দায়িত্ব পালন করছে কিনা, সেক্ষেত্রে আপনারা যেভাবে দেখছেন বা দায়িত্ব পালন করছেন সেটা বা কতটা প্রাসঙ্গিক অথবা বাস্তবতার নিরিখে সাযুজ্যপূর্ণ, এই প্রশ্নটি রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠান। নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি নিয়ে আজকের আলোচনা, জাতীয় ঐক্যের প্রত্যাশা ও বাস্তবতা। মোশাররফ হোসেন। মোশাররফ ভাই, অনেকগুলো প্রশ্ন রেখে যাও, এই প্রশ্নটি দিয়ে আলোচনা শুরু হোক যে বিরতির পরে যে কঠোর সিদ্ধান্ত নিতে সরকারের ভয় কোথায়? এখানে দুইটা জিনিস হতে পারে আমার কাছে এটা মনে। একটা হলো তাদের কোনো দায়বদ্ধতা নাই, মানে রাজনৈতিক দলগুলির তো একটা কমিটমেন্ট থাকে যে আমাকে ভালো কাজ করতে হবে না, পরবর্তী সময় আমাকে কেউ কিন্তু নির্বাচিত করবে না। এটা এরা মনে করতেছে এটা ইন্টেরিয়াম দায়িত্ব তারা পালন করছে, সফলতা ব্যর্থতার অত চিন্তা তারা করে না। এখানে একটা প্রবলেম হতে পারে। আরেকটা হতে পারে যে কথাটি আমাদের দুই আলোচকে বলেছে, যে অভিজ্ঞতা। আপনার যে কোনো অভিজ্ঞতার একটা বিশাল গুরুত্ব আছে। কিন্তু আমরা তো দেখছি সরকারে খুব বিজ্ঞ মানুষ উপদেষ্টা মনে আছে কিনা যে আমাদের অর্থমন্ত্রী ছিল জনাব সাইবুর রহমান সাহেব মরহুম, উনি বলতো যে এরকম 2-4টা বাজেট আমার মাথায় থাকে। মানে আপনাকে একটা পরিকল্পনা করে কিন্তু আপনাকে এগোতে হচ্ছে যে আপনি কি করবেন, নেক্সট কি হবে। এই যে এখন আমাদের যে সংকটগুলি হচ্ছে, ধরেন আমাদের তারল্য সংকট চলছে, আমাদের ব্যাংকগুলি এখন তাদের গ্রাহককে টাকা দিতে পারছে না, অথবা আজকে দেখলাম যে বাংলাদেশ ব্যাংক 22,000 কোটি টাকা ছাপিয়ে আপনাকে দিয়ে, তাইলে মুদ্রাস্ফীতি কোথায় যাবে আপনি চিন্তা করেন, কোথায় যাবে? তারপর এই যে আমরা যে কথাটা শুনতেছি যে আগামী রমজান আছে, তারপর আমাদের যে যারা
আমাদের বাংলাদেশে তো আপনার ইম্পোর্টটা অনেকটা মনোপলি বিজনেসের মতো, কিছু কিছু গ্রুপ কিন্তু এগুলি করে। আপনি তাদের অনেকগুলোর উপর আপনার স্যাংশন দিয়ে দিয়েছেন। স্যাংশন দিয়ে দেওয়ার কারণে তারা তো এখন আর বাণিজ্য করতে পারছে না বা এলসি খুলতে পারছে না। আগামী দিনে যখন পণ্যের সংকট দেখা দেবে, আপনি এটা কীভাবে মোকাবিলা করবেন? এগুলিতে আপনাকে চিন্তা ভাবনা করে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। হ্যাঁ, আপনি পারতেন কোনো প্রতিষ্ঠান যদি কোনো অপরাধ করে থাকে, দুর্নীতি করে থাকে, তাদেরকে ওই যে যেটা গভর্নমেন্টের প্রশাসক নিয়োগ দিয়ে আপনি চালিয়ে সেই অর্থটা গভর্নমেন্টের খান্ডে, যাতে অপরাধীরও বিচার হয় বা অভিযুক্তদের বিচার হয় এবং কোনো ক্রাইসিসও না হয়। কিন্তু আমার তো মনে হয় সেই ক্ষেত্রে আপনার খুব একটা বুদ্ধি বিবেচনা সুলভ কোনো সিদ্ধান্ত নিয়েছেন বলে আপনার মনে হয় না, আমার কাছে মনে হচ্ছে। এখন সেক্ষেত্রে তো কখনো কখনো এক ডিলে দুই পাখি মারার যে মানসিকতা বা প্রবণতা, এই জন্যই তো আমরা আশঙ্কা করছি। আজকে বিএনপির পক্ষ থেকে আমরা কেন একটা কথা বলছি যে এই সরকারের আজকে যে জনপ্রিয়তা, এই সরকারের প্রতি জনগণের যে আস্থা, জনপ্রিয়তা বাদ দেন, আপনার যে আস্থা থাকা অবস্থায় তারা একটা নির্বাচন দিয়ে তারা চলে যাওয়া উচিত। কারণ ক্রাইসিস যখন আপনার দেখা দেবে, তখন আপনি নিজেকে সেভ করবেন না পরিস্থিতি উত্তরণ করে আপনি একটি গণতান্ত্রিক পথে এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু আবার তো বলা হচ্ছে যে সংস্কার শেষ না করে নির্বাচন সেটি জন আকাঙ্ক্ষা কতটা পূরণ করবে? আসলে সংস্কারটা কি? সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া। এই সরকার কি সকল সংস্কার করে যেতে পারবে? ইন্টারিম হিসাবে সে স্টার্ট করবে, সে একটা দিক নির্দেশনা দিয়ে যাবে যে এটার পর এটা হওয়া উচিত। পরবর্তী সরকার যদি এসে সেটা না করে, তাহলে জনগণের কাছে তার একটা দায়বদ্ধতা থেকে যাবে। কিন্তু আপনাকে কি অনন্তকাল সময় দেবে যে আপনি এই সংস্কার একটা পর একটা করে যাবেন? তারপর আরেকটি যে জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যে কথাটা আমরা বারবার বলার চেষ্টা করছি, আপনি সংস্কার করেন, আপনি যাই কিছু করেন, এই সরকারের কনস্টিটিউশনের বাইরে গিয়ে অনেকগুলি কাজ করতে হয়েছে। কিন্তু আপনি এটা দেখেন, পরবর্তী যে আমাদের জাতীয় সংসদ গঠিত হবে, অর্থাৎ যারা ক্ষমতায় যাবে, তারা কিন্তু তাদেরকে বৈধতা দিতে হবে। সুতরাং রাজনৈতিক দলগুলিকে কনফিডেন্সে রাখা আপনার কিন্তু অন্যতম একটা বিরাট চ্যালেঞ্জ। সেটা আপনি কত বৈধতার প্রশ্নে, তার বৈধ না, রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য, নট অনলি তার বৈধতার জন্য। তাহলে সেই ক্ষেত্রে আপনি রাজনৈতিক দলগুলিকে কতটুকু কনফিডেন্সে নিচ্ছেন, এইটাও তো আপনার বিবেচ্য বিষয়। এটা একটি বিবেচ্য বিষয়। যে মোশাররফ হোসেন, অসংখ্য ধন্যবাদ। আরও আলোচনা শুনবো অধ্যাপক ডক্টর শামীম রেজা স্যার। আসতে চাই এই প্রসঙ্গ যে ভারতের কিছু কিছু গণমাধ্যম বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন সহ যে বর্তমান পরিস্থিতি নিয়ে যে তারা যেভাবে ভুল এবং বিভ্রান্তকর সংবাদ পরিবেশন করছে, তার প্রেক্ষাপটে যে ধরুন ভারতের নাগরিকদের মধ্যে দেশের আমি কোনো সরকারের বা কোনো ব্যক্তির বন্ধু বলছি না, বাংলাদেশের যারা বন্ধু রয়েছে বা গণঅভ্যুত্থানকে যারা সমর্থন করেছিল এবং কথা বলেছে ভারতের জনগণের মধ্যে থেকে, তাদেরকে আমরা কি কানেক্ট করতে পারছি বা তাদেরকে এই পরিস্থিতি অবগত করতে পারছি কিনা যে আমাদের দেশে আসলে যা হচ্ছে তোমার গণমাধ্যম সেটা বলছে না, বরং বানিয়ে মিথ্যা বলছে? এটা কি আমরা পারছি? আমি প্রশ্নের উত্তরটা এইভাবে দিই যে দেখেন, আমরা একটা খুব সাংঘর্ষিক অবস্থার প্রান্তে এসে কিন্তু দাঁড়িয়েছিলাম। জি। এবং এইটা আপনার মনে রাখতে হবে যে এর তো ঐতিহাসিক কারণও আছে। আমরা এই যে তিনটা দেশ, যেটা আমরা একটা ব্রিটিশ শাসনের সময় এক ভূগোলের মধ্যে ছিলাম, যে কোনো ধর্মীয় ইস্যুতে আমাদের কিন্তু একটা ক্রস বর্ডার সবসময় একটা বিষয় থাকে। আপনি যেমন দেখেছেন যে ভারতে একটা কোনো বিষয়ে দ্বন্দ্ব হলে তার প্রভাব পড়ে পাকিস্তানে, আবার আমাদের সঙ্গে যুক্ত যে ঐতিহাসিকভাবে তার প্রভাব দুই দেশে পড়ে। আমরা কোনোভাবেই চাই না যে ঘটনাটা এখানে ঘটার মুখোমুখি ছিল সেটা একটা ক্রস বর্ডার ইস্যুতে পরিণত হোক। বিবৃতিগুলো যদি একপাক্ষিক হয়, সেটা বিজেপিকে সুবিধা দিল না কাকে সুবিধা দিল, সেটা ভারত সরকারের অবস্থান, রাষ্ট্রীয় অবস্থান নাকি কোনো রাজনৈতিক দলের অবস্থান, এই বিশ্লেষণ করতে করতে এটা যদি একটা ক্রস বর্ডার ইস্যুতে পরিণত হয়, তখন কি সেটা আমাদের জন্য খুব ভালো হবে? এবং আমি যদি এই দায়িত্ববোধের কথাটা আমরা ভারতকে স্মরণ করিয়ে দিতে পারছি কিনা, কিন্তু একই সঙ্গে তো আমি বারবার ওই কথাটাতে ফিরে আসবো যে আমরা যেন ইস্যুগুলোকে অগ্রাহ্য না করি। এই আলোচনা করবার অর্থ কিন্তু এই নয় যে হিন্দু সম্প্রদায়ের কোনো ইস্যু নাই বা অন্য সম্প্রদায়ের কোনো ইস্যু নাই বা আদিবাসী বা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কোনো ইস্যু নাই বা প্রান্তিক জনগোষ্ঠীর কোনো ইস্যু নাই। ইস্যুগুলোকে ডিনায়াল মোডে যাওয়া যাবে না। যে ইস্যুসগুলো আছে আমাকে রেকর্ড করতে হবে, আমাকে ধারাবাহিকভাবে বলতে হবে, যেটা এই সরকার পারবেন, সবটা এই সরকারের দায় না। কোনো জনগোষ্ঠীর সংখ্যা যদি কমে গিয়ে থাকে, তারা যদি প্রান্তিকতায় চলে গিয়ে থাকে, সেটাকে এই সরকারকে দায় দিচ্ছি আমরা? আমি আসছি আপনার প্রসঙ্গে। এইটা বারবার এই কারণে বলছি যে বলার উদ্দেশ্য এই না যে আমরা এটাকে অগ্রাহ্য করছি, এটাকে মেনে নিয়ে আমরা যে জায়গাতে যাচ্ছি যে আমাদের এই মুহূর্তে যে বার্তাটা দিতে হবে যে আমরা একটা সংকটকে এড়িয়ে যেতে পেরেছি এবং সেটা আমরা আর সামনে অগ্রসর হইনি। যেখানে একজন মানুষের মৃত্যু ঘটেছে, নৃশংসভাবে একজনকে হত্যা করা হয়েছে, তিনি মুসলমান না তিনি হিন্দু না তিনি বৌদ্ধ, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মানুষ, কিন্তু আপনার আহুত কর্মসূচির মধ্যে তিনি মারা গেছেন এবং যারা এই হত্যাকাণ্ডে যুক্ত হয়েছেন তাদের ছবি আমরা দেখতে পাচ্ছি। আমাদের মূলধারার গণমাধ্যম কোনো রকম পক্ষপাতহীনভাবে তাদের ছবিতে দেখাচ্ছে যে তারা কি অস্ত্র বহন করেছিলেন। এখানে আমি মনে করি না অন্য কোনো রকম উদ্দেশ্য আছে, যেটা আমাদের তাদেরকে চিহ্নিত করা অত্যন্ত সহজ হবে।
এরকম একটা পরিস্থিতিতে আমি এটাকে যেন একটা ক্রস বর্ডার ইস্যু না করি। এক, দ্বিতীয় হলো আপনি যে কথাটা বলছিলেন যে তাদের যারা আমাদের এই যে আন্দোলনের যে স্পিরিটটা যারা ধারণ করতে পেরেছিলেন বা যে শক্তিগুলো ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবীরা বলেছিলেন, তাদের বক্তব্য কোথায়? আমি যদি উত্তরটা এইভাবে দিই, আজকে আমরা যে আলোচনাটা এই অনুষ্ঠানে করছি এটা কি ভারতের দর্শকরা দেখতে পাচ্ছেন? আমাদের টেলিভিশনে আমরা যে আলোচনাগুলো করি সেটা কি ভারতের দর্শকরা দেখেন? এমনকি আমাদের যে জাতীয় যে স্টেট ওন যে টেলিভিশন আছে সেটাও তারা দেখেন কিনা? আমাদের সংবাদ প্রবাহ সে পাশে আছে কিনা? গত সরকারের সময় অসাধারণ সম্পর্কের কথা বলো তো, আমরা বারবার বলেছি যে এমন একটা ব্যবস্থা করা হোক তাতে যদি সরকারের পৃষ্ঠপোষকতা লাগে, তাতে যদি আর্থিক বিনিয়োগ করা লাগে, অর্থাৎ তাদের যারা কেবল অপারেটরস ওনার আছে সেটাও আমরা সেখানে করি, কিন্তু আমাদের চ্যানেল, আমাদের সংবাদ মাধ্যমগুলো যেন সেখানে সহজে জায়গা পায়, তারা যেন দেখতে পায়, আমাদের ভাবনাটা যেন তারা জানতে পারে। সামাজিক মাধ্যমে ফেসবুকের ভাবনা তো একমাত্র ভাবনা না। আজকে যে আমরা আলোচনাটা করছি, আমরা পুরো পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি, স্বাভাবিক করবার চেষ্টা করছি। এইবার আসুন যে প্রসঙ্গটা আপনি বারবারই এত জানতে চেষ্টা করেছেন, আমরা কি করব? আপনার কথাতেই ফিরে আসি যে এই যে কণ্ঠগুলো যারা লিবারেল ভাবে দেখেন এটাকে, যারা ইস্যুটাকে একটা হিন্দু মুসলিম ইস্যু না দেখে এটাকে আরো দৃষ্টিভঙ্গির ভেতর থেকে দেখেন এবং অন্যান্য একটা প্রান্তিকতার দৃষ্টিভঙ্গি থেকে, ন্যায্যতার দৃষ্টিভঙ্গি থেকে, বৈষম্যের দৃষ্টিকোণ থেকে অবশ্যই দেখার সুযোগ আছে, তাদের বক্তব্যগুলো এখন কোথায়? তার মানে আমরাও তাদের বক্তব্যগুলো কিন্তু পাচ্ছি না, অন্যান্য অপতথ্যের ভিড়ে তাদের বক্তব্যগুলো হারিয়ে যাচ্ছে। এবং আপনি এখন করবেন কি? আপনি ভারত রাষ্ট্রের কিছু স্ট্রেংথ আছে, যেমন আমাদের মতো 2 দিন পর পর তাদের সাংবিধানিক সংকট ঘটে না, তাদের শাসনতন্ত্রের বিষয়গুলো অত্যন্ত স্মুথলি চলে, তাদেরও অনেক সমস্যা রয়েছে রাজনীতি, তাদের অসংখ্য সংকট রয়েছে, কিন্তু এই সংকটের মধ্য দিয়েও গত 70-75 বছরে তার কোনো রকম বিঘ্ন ঘটেনি, তার শাসনতন্ত্র, তার জাতীয় প্রশ্নে তাদের মধ্যে ঐক্য রয়েছে। জাতীয় প্রশ্নে আপনি চমৎকারভাবে এটা বলেছেন, যে কোনো ঘটনা ঘটতে তারা বিরোধী সরকার এক হয়, তাদের জাতীয় নিরাপত্তার ধারণাগুলো খুব স্পষ্ট, এবং যখনই জাতীয় নিরাপত্তার প্রশ্নে সরকার এবং রাষ্ট্র কোনো অবস্থান নেয় তখনই গণমাধ্যম তাদের সঙ্গে চলে যায়। এই পরিস্থিতিতে আপনার স্ট্রেংথ আপনাকে বিশ্লেষণ করতে হবে যে আপনার শক্তি কতটুকু আছে। আমি মনে করি প্রথমত কোনোভাবে হঠকারী কোনো কর্মসূচিতে বাংলাদেশে না যাওয়া, সেটা ছাত্র জনতা হোক, সেটা যে কোনো পক্ষ হোক, সেটা রাজনৈতিক শক্তি হোক। তারা পতাকা পুড়িয়েছে একটা অংশ, এটা যেন আমি পুরো ভারত জাতির উপরে না দিই বা ভারত রাষ্ট্রের উপরে না দিই, দিয়ে কালকে আমার প্রতিবাদে যাওয়া দরকার, আমি কেন তার প্রতীক চিহ্নকে অসম্মান করব? আমার কোনো প্রয়োজন নাই সেটা। তার রুচিবোধে পড়েছে, সে আমার ডেপুটি হাইকমিশনের সামনে গিয়ে পতাকা পুড়িয়েছে, তার রুচিবোধের প্রশ্ন। আমাকে এই বার্তা দিতে হবে যে বাংলাদেশ ওই রুচিবোধের মানুষ না। আমি যদি এক এক করে বলি, আমরা কি কাশ্মীর নিয়ে প্রতিদিন কথা বলি? আমাদের সরকার বলে। আমি যদি বিগত সরকারগুলোকে বলি, সে সরকারে আমাদের অন্য সমালোচনা থাকতে পারে। বাংলাদেশের কোনো সরকার কাশ্মীর নিয়ে কি কোনো বিবৃতি দেয়? আসাম নিয়ে কোনোদিন বিবৃতি দিয়েছি? নাগরিকপঞ্জি নিয়ে বিবৃতি দিয়েছি? সন্তুলের ঘটনা ঘটছে সেটা নিয়ে বিবৃতি দিয়েছি? মণিপুরের ঘটনায় বিবৃতি দিয়েছি? আমরা কি ঝাড়খণ্ডের ঘটনায় কোনোদিন বিবৃতি দিই? ভারত পাকিস্তানের বিবৃতি দিই? ভারত নেপালের ইস্যুতে বিবৃতি দিই? ভারত শ্রীলঙ্কার ইস্যুতে বিবৃতি দিই কিনা? তাহলে যে কোনো বিবৃতি যেটা ব্যাপক আকারে সহিংসতাকে ছড়িয়ে দিতে পারে, সেই বিবৃতি দেওয়ার আগে ভারত যেন দায়িত্বশীল আচরণ করে সেই বার্তা আমাদেরকে দিতে হবে। আমরা কারোর প্রতীকাঘাত করার দরকার নেই, কারোর কোনো এখন এখানে অধ্যাপক শামীম স্যার, ভারত এরকম প্রসঙ্গ যদি আছে কিনা আপনার কাছ থেকে শুনতে চাইবে। এরকম একটা আলোচনা আছে, সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে, ব্যক্তি পর্যায়ের আলোচনা আছে, যে ভারত যদি কোনো একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গির মধ্যে আটকে থাকে তাহলে আমরা যতই বার্তা দেই সেটি কি তার টনক নড়াবে? এটা তো একদিনে পারবেন না। আপনি যদি এই ঘটনাকে, সাম্প্রতিক ঘটনাকে অবলম্বন করে কালকেই ভারতের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের চেষ্টা করেন, সেটা তো পারবেন না। সেটা তো দীর্ঘ। যেমন ধরুন এই গণমাধ্যমে আপনি সেখানে নিয়ে যেতে পারছেন না। আপনি একটু আগেই বললেন বা আমরা আলোচনা করলাম যে তার যে লিবারেল ভয়েসটা, সেটা আমরা পাচ্ছি না এদিকে। এবং দেখেন দীর্ঘ সময় ধরে আলোচনাটা হচ্ছে একটা দলের সাথে আর একটা দলের সম্পর্ক গড়ে উঠেছে। নাগরিক সমাজের সাথে ভারতের নাগরিক সমাজের সম্পর্ক গড়ে ওঠেনি, থিঙ্ক ট্যাঙ্কগুলোর মধ্যে সম্পর্ক গড়ে ওঠেনি, ইন্ডিপেন্ডেন্ট থিঙ্ক ট্যাঙ্কগুলোর, বুদ্ধিজীবী শিক্ষার্থী সমাজের মধ্যে সম্পর্ক গড়ে ওঠেনি, অন্য বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক গড়ে ওঠেনি। আপনি কি করে ভারতের দৃষ্টিভঙ্গি রাতারাতি পরিবর্তন করবেন? এই মুহূর্তে যেটা করা যেতে পারে, আমরা তাদের বক্তব্যকে ডাউন প্লে করা, যতটুকু সম্ভব সেটাকে ডাউন প্লে করা, এবং ডাউন প্লে করার সবচেয়ে বড় কথা প্রতিক্রিয়া না দেখানো এবং আমাদের সহনশীলতা বজায় রাখা। আমাদের যে মূলধারার গণমাধ্যম, সামাজিক গণমাধ্যমে তো আমি কৌশল বার্তা দিতে পারবো না, কিভাবে তারা করবেন। মূলধারার গণমাধ্যমগুলো আরো দায়িত্বশীলভাবে সামাজিক তথ্যগুলো তুলে নিয়ে আসা, এবং সেটা একটা বড়। এবং যে জিনিসটা হলো আমাদের সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তি একটা কথা বলেছেন, তো এটা তার বক্তব্য, আমরা নিজেরাও জানি না, যে পাশের দেশ একটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে, আমি ইংরেজি সংবাদপত্র থেকে বলছি, যে তারা তথ্য বা অপপ্রচার চালানোর চেষ্টা করছেন। আমি কি কাউন্টার হিসেবে একটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে যাব? না, আমার এই মুহূর্তে ওই সময় নেই, আমার ওই বাস্তবতা নেই যে আমি আর একটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে তাকে মোকাবেলার চেষ্টা করবো। বরং বাস্তবতাকে স্বীকার করা,
গণমাধ্যমে আমরা মূলধারা সেই তথ্যগুলোকে তুলে প্রয়োজনীয় আনা ব্যবস্থা এবং গ্রহণ প্রয়োজনীয় করা। ব্যবস্থা নেওয়া। অধ্যাপক শামীম রেজা স্যার, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ রাশেদ খান, আসতে চাই ঐক্যের প্রসঙ্গের জায়গাটি নিয়ে আপনার কাছে আলোচনা করি, যেটি আমাদের এবিএম মোশাররফ হোসেন ভাই বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যে সম্পর্ক, ঐক্য এবং সহযোগিতার প্রশ্নে যে ধরনের বন্ধন থাকার কথা ছিল, সেই জায়গাটি আমরা খুব একটা বেশি লক্ষ্য করছি না। এবং মোশাররফ ভাই বলছিলেন যে সরকার, বিএনপি সম্মানিত মহাসচিব যে দেখা করলেন, সেক্ষেত্রে মোশাররফ ভাইয়ের বক্তব্য যে বিএনপি উদ্ভূত পরিস্থিতিতে কি করণীয় সেক্ষেত্রে সরকারের সাথে দেখা করেছে। আপনাদের সাথে বা অন্য রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দেখা বা আলাপ আলোচনার প্রসঙ্গ নিয়ে কোনো ধরনের যোগসূত্র বা আলাপ আলোচনা কি হয়েছে আপনাদের মধ্যে? ধন্যবাদ আপনাকে। দেখেন, আমাদেরকে সরকার ডাকেনি, বিএনপিকেও ডাকেনি, জামাত ইসলামকেও ডাকেনি, কিন্তু বিএনপি যেটি মনে করেছে যে এই মুহূর্তে সরকারের সাথে সাক্ষাৎ করা দরকার, সরকারকে পরামর্শ দেওয়া দরকার। এখন হয়তো আমাদের মতন অন্য দলগুলো মনে করছে যে সরকারকে আর কি বলবো, সরকার তো শোনে না, কারণ আমরা দুইটি সংলাপ করেছি। আমাদের কাছে মনে হয়নি যে আসলে এই সংলাপের পরে কোনো পরিবর্তন হয়েছে। সরকার মানে নাসরবান্দা, তারা যে সিদ্ধান্ত নিবে তারা সেটাই করবে। আমি কি বললাম সেটি আসলে সরকারের কাছে গুরুত্বপূর্ণ না। আমার কাছে যেটি মনে হয় যে সরকারের উপদেষ্টাদের মধ্যে আরেকটি উপদেষ্টা আছে যারা আসলে সরকারকে চালাচ্ছে। আমার কাছে মনে তাদের হয় কি জনগণ দেখতে পাচ্ছে? দেখা যাচ্ছে না, তারা অদৃশ্য। আমার কাছে সেটি আসলে জানার আগ্রহ, সেই অদৃশ্য শক্তি কারা, যারা এই সরকারকে চালাচ্ছে তারা প্রকাশ্যে আসুক, তারা বলুক যে এইভাবে আসলে আমরা রাষ্ট্র চালাতে চাই, এইভাবে এতদিন আমরা সময় নিতে চাই। আপনারা বুঝতে পারেন আমাদের কারা? প্ল্যান আপনারা বুঝতে পারেন কারা? আমরা তো বুঝতে পারছি না। আমরা তো এই কারণেই বারবার বলছি যে আপনাদের যে বক্তব্য সেটি ক্লিয়ার করেন, আপনারা কি করতে চান সেটি আমাদেরকে বলেন। হ্যাঁ, আমরা সরকারকে বলেছি আমাদের সরকার, আমরা সমর্থন দিয়েছি, কিন্তু সমর্থন কতক্ষণ দেব? যতক্ষণ আপনি জনগণের সাথে থাকবেন। আপনি রাস্তাঘাটে ঘোরেন, যান। আমি তো এই পর্যন্ত অনেকগুলো টকশোতে তো নিয়মিত আসছি, আমি কোনো বক্তার বক্তব্য বা কোনো অতিথির বক্তব্য শুনছি না যেটি আসলে সরকারকে প্রশংসা করা হচ্ছে যে সরকার এই 10টা জায়গায় ভালো করেছে আর এই 2টা জায়গায় খারাপ করেছে। দেখেন, সরকার 2টা জায়গায় ভালো করছে আর 10টা জায়গায় খারাপ করছে, কিন্তু হওয়ার কথা ছিল এরকম যে 10টা জায়গায় ভালো করবে আর 2টা জায়গায় ভুল করবে। তার মানে কি? তার মানে সরকার রাইট ট্র্যাকে নাই। এই কারণেই কিন্তু বিএনপি তাহলে যে 2 দফায় যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা হলো, আমরা তো জানি যে এই সরকারের সাথে সংলাপ বা আলাপ আলোচনা একেবারে খোলাখুলি আলোচনা হবে, কি সমস্যা, কি করণীয়। তাহলে এই আলাপ আলোচনা আসলে কি করে না? লোক দেখানো, এখানে কোনো আলোচনা বা ফলপ্রসূ সেখানে কোনো ধরনের বোঝাপড়া হয় না। সংলাপ মানে কি? আমার যেটি মনে হয়, সংলাপ মানে বাংলাদেশে যারা নিবন্ধিত রাজনৈতিক দল, এর বাইরেও যারা মাঠে সক্রিয় ছিল, এবং এই যে বিভিন্ন শ্রেণী গোষ্ঠী, সেটি হতে পারে হিন্দু কমিউনিটি, বৌদ্ধ, খ্রিস্টান, বা আপনার যারা আপনার ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, আইনজীবী, শিক্ষক, সকল পর্যায়ের প্রতিনিধিদের মাধ্যমে একটি গোল টেবিল আলোচনা করা। একটি জাতীয় ঐক্য সংহতির কথা আপনি মুখ দিয়ে বলছেন যে আমাদের দরকার জাতীয় ঐক্য এবং সংহতি, কোথায় সেই দৃষ্টান্ত? কোথায়? সবাইকে নিয়ে একটিবারের জন্য সরকার বসেছে। এই যে সরকারের 100 দিন অতিক্রম করেছে, সরকার কি এটি মনে করেছে যে সবাইকে নিয়ে বসা দরকার? সরকার মনে করে নাই। আপনি ভারতকে কাউন্টার দিচ্ছেন কিভাবে, কোন ভাষায়, সেটি আপনাকে বুঝতে হবে। ভারত আমাদেরকে আক্রমণ করার এক ধরনের হুমকি দিচ্ছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ নিয়ে যে ভাষায় কথা বলছে যে এখানে নাকি হিন্দুদেরকে মেরে ফেলা হচ্ছে, হিন্দুদের বাসা বাড়িতে আক্রমণ করা হচ্ছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে, নিবিড় পর্যবেক্ষণের কথা বলেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটি কিন্তু হুমকি, এটি কিন্তু হুমকি। এর আগে কিন্তু ভারতের যিনি আপনার পররাষ্ট্র, দুঃখিত, পররাষ্ট্র না, আপনার আমার মানে স্বরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রী, হ্যাঁ, প্রতিরক্ষা মন্ত্রী যে কথা বলেছিলেন সেটি কিন্তু অত্যন্ত দুঃখজনক যে আমাদের সেনাবাহিনী নজর রাখছে, এই কথা কিন্তু বলেছিলেন হ্যাঁ প্রথম দিকে। এবং এখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী যে ভাষায় কথা বলছে, বাংলাদেশের কয়জন উপদেষ্টা ওই ভাষায় কথা বলছে? কয়জন বলছে? বাংলাদেশের উপদেষ্টারা বলেন আমরা ইলিশ দেবো না। তো তোমার ইলিশ না দিলে ভারতের সমস্যা কি? কিন্তু পরে তো আমরা দিলাম। হ্যাঁ, পরে তো দিলাম, কিন্তু ইলিশ খেয়ে তারা তো তৃপ্ত হলেন। তারা তো আসলে ইলিশকে আমাদের দেশের জনগণের থেকে আমরা ওই চাঁদপুরে ইলিশ দিতে পারি না, আমরা মানে বরিশালের ইলিশ দিয়েছি। আমাদের দেশের জনগণের থেকে কিন্তু জনগণ যে টাকায় ইলিশ ক্রয় করেছে তার থেকে কম দামে তাদের। আমি আরেকটি কথা বলি, সেটি হলো যে দেখেন, সরকার মনে করেন যে ভারতের সাথে আমাদের আগ্রাসন, আধিপত্য তারা বিস্তার করে আমাদের একটা
দূরত্ব বা আপনার এখানে একটা সমস্যা আছে আমি মনে করলাম। তো ভারতকে তো এই মুহূর্তে একজন উপদেষ্টার মাধ্যমে বুঝাইতে হবে বা বার্তাগুলো দিতে হবে, তুমি আমার সাথে এই অন্যায়গুলো করতেছো, কাকে দিয়ে করবেন? একজন একাধিক হতে পারে, হ্যাঁ একাধিক হতে পারে, কাকে দিয়ে করছেন? সেই ভারতকে তো ডিল করছেন সৃষ্টি না, করার সেই লোক তো থাকতে হবে। আপনি তো ভারতকে ডিল করছেন না, ভারতের সাথে কথা বলছেন না, আপনি ভারতকে ডাকেন। এই যে এই ধরনের আমাদের উপ হাই কমিশনের সামনে পতাকা পুড়িয়েছে, সাথে সাথে আপনি ভারতীয় হাই কমিশনারকে তলব করেন, আপনি করেছেন? করছেন না, প্রতিবাদ জানান, আপনি জানাচ্ছেন না, আপনি আনুষ্ঠানিক প্রতিবাদ জানাচ্ছেন না। আপনি দেশের রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দকে ডাকেন যে ভারত এইভাবে আমাদের জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকিমূলক বক্তব্য কি করণীয় এই মুহূর্তে না, সেক্ষেত্রে যদি আবার রাজনৈতিক দলগুলোকে ডাকলে রাজনৈতিক দলগুলো দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের কথা বলে, এই জন্য তো ডাকা হয় কিনা, ডাকে দ্রুত সময় ডাকলে যদি নির্বাচনের কথা বলে, এটাও তো একটা বিষয় কিনা সরকারের জন্য ভাবার বিষয়। সরকার, আমার যেটি মনে হয় সরকারের মধ্যে অনেক উপদেষ্টা কিন্তু রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়েছে, এবং ছাত্রদের পক্ষ থেকেও নাগরিক কমিটি গঠন করা হয়েছে, তারাও কিন্তু এই ধরনের ইঙ্গিত দিয়েছে। সেই জায়গা থেকে সরকার আসলে এটাই চাচ্ছে যে আমাদের এই টাইম থাকা দরকার, যে টাইমের মধ্যে আরেকটি নতুন রাজনৈতিক শক্তির উত্থান হলো এবং পরবর্তীতে ইলেকশন করে তারা ক্ষমতায় আসবে। মোশাররফ ভাই, যে রাজনৈতিক দলগুলো সরকারের সাথে দেখা হলেই দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের কথা মনে করিয়ে দেয়, এটাও কি না ডাকার একটা কারণ কিনা? আসলে একটা কি, আপনি যে কোনো বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, যে কোনো দেশ মানে আপনার ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, কূটনৈতিক সম্পর্ক বলেন, যে কোনো রাষ্ট্র কিন্তু প্রত্যাশা করে যে তারা একটা ইলেক্টেড গভর্নমেন্টের সাথে তাদের সম্পর্কটা বিল্ড আপ করবে। এই ক্ষেত্রেও তো একটা ইন্টারন্যাশনালি ক্রাইসিস আছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। সুতরাং যার জন্য আমরা বলছি যে আমাদের দেশে নানা সংকট আছে, আজকে আর্থিক সংকটে আছি আমরা, আজকে আমরা এই যে রাজনৈতিক দলের মধ্যে অনৈক্য, একটা ফেসিস্ট সরকার বিদায় নিয়েছে, তাদের একটা অপতৎপরতা দেশে আছে, এবং প্রশাসন থেকে শুরু করে সকল ক্ষেত্রে তাদের লোক এখনো বসে আছে। এই অবস্থাকে উত্তরণের জন্য আমরা মনে করি যে জনগণের একটা সরকার বাংলাদেশে দ্রুত প্রতিষ্ঠিত হওয়া উচিত, যারা এই ক্রাইসিস, এটাকে সময়ের দাবি মনে করছেন? এটা সময় না, এটা এখন এক ইম্পর্টেন্ট ব্যাপার বাংলাদেশের জন্য। আপনাকে বলেন, এই যে বলে যে সংস্কার, আপনার বিচারপতি শাহাবুদ্দিনের কথা মনে আছে? মাত্র 3 মাসের মধ্যে উনি একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন দিয়েছিল। তখন কি সংস্কার দরকার ছিল? কিন্তু সেই তখনকার অবস্থার 24-এর অবস্থা কি একইভাবে দেখছেন আপনারা? আমার তো মনে হয় এরশাদের আমলে এর চেয়ে অবস্থা আরো বেশি খারাপ ছিল, আরো বেশি খারাপ ছিল। বরং এখন তো অনেক ক্ষেত্রে, এখন আপনি অনেক ইন্টারন্যাশনাল বডি বলেন, বাংলাদেশের নানা এই যে সুশীল সমাজ তখন কি ছিল এত স্ট্রং? এখন নানা সেক্টর কিন্তু এখন কথা বলছে, তারা কিন্তু পরামর্শ দিচ্ছে, আমাদের অনেক প্রতিষ্ঠান কিন্তু এখন দাঁড়িয়ে গেছে সরকারের প্যারালাল। না, এই জায়গায় মোশাররফ আমরা শেষ করবো আলোচনাটা একটা শেষের দিকে। এই প্রশ্নটা একটু ছোট্ট করে 2-1 লাইনে শেষ করি, যে ভারতের প্রসঙ্গ বা ভারতকে এই প্রসঙ্গে মোকাবেলা করার ক্ষেত্রে সরকার যেভাবে মোকাবেলা করছে, সেক্ষেত্রে নির্বাচিত সরকার হলে মোকাবেলার ধরন পাল্টে যাবে, ভারতকে তার পরিস্থিতি বোঝানো সম্ভব হয়, সেই সরকার কি পারবে? এটা উচিত। আমি আপনি যে কথাটা বললেন যে একটা এই যে কথাটাই আমাদের শামীম স্যার বলে, আপনি এখন পর্যন্ত কেন তাদের অ্যাম্বাসিডারকে আপনি ডেকে, কেন আপনি আমাদের বাংলাদেশের গভর্নমেন্টের প্রতিক্রিয়া দিচ্ছে না? কেন আমরা বলছি না যে তোমরা যেভাবে চিন্তা করো আমার বাংলাদেশের সেন্টিমেন্ট তাই না? মোশাররফ একেবারে শেষ লাইনটি শুনবো, দয়া করে শেষ লাইন কি বলবেন? আমার মনে হয় সরকার অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত এবং এইসব ব্যাপারে খুব দ্রুত তার ব্যবস্থা করুন। অধ্যাপক শামীম রেজা স্যার। জি, একটা যেটা রাশেদ বলছিলেন যে আমাদের একটা এভিনিউ খুঁজে বের করতে হবে, সেটা ব্যক্তি হোক, সেটা থিঙ্ক ট্যাঙ্কের মাধ্যমে হোক, সেটা আপনার আমার মতো কোনো যদি আমাদেরও সুযোগ থাকে যে কোনো না কোনোভাবে ভারতের সঙ্গে কথা বলা এবং বলা যে যেভাবে তারা পুরো বিষয়টা দেখছেন একরৈখিকভাবে এরকম না। আর আপনি যে ঐক্যমতের কথা বলেন, আমি রাজনীতির ঐক্যমতের বাইরে গিয়ে এই সামগ্রিক সাম্প্রতিক পরিস্থিতির আলোকে যদি বলি, আমাদের এখন ঐক্যমত দরকার ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে, সেটা কে বেশি সংখ্যায় কে কম সংখ্যায় সেটা ঐক্যমত দরকার। আমাদের সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে একটা ঐক্যমত দরকার, আমাদের নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোর মধ্যে ঐক্যমত দরকার, এবং আমাদের আদিবাসী এবং আমরা যারা সংখ্যাগরিষ্ঠ আছি তাদের মধ্যে ঐক্যমত দরকার। এবং সবচেয়ে বড় যে জিনিসটা, যেটা পলিসি লেভেলে যদি বলি, যে আমাদের বৈষম্য নিরসনের জন্য কাজ করতে হবে। এই সংখ্যালঘু বা এগুলো না বলে আমাদের একটা পলিসি অ্যাপ্রোচে যেতে হবে। আমরা যদি এমনি কমিটি কমিশন নিয়ে আমরা অস্বস্তির মধ্যে থাকি, তারপরে যদি কোনোদিন মন্ত্রণালয় ভাবতে হয়, কমিটি ভাবতে হয়, কমিশন ভাবতে হয়, আমরা বৈষম্য নিরসনের জন্য শেষ লাইন কি হবে? এবং শেষ এইটাই হবে যে আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের অবস্থানটা আমরা প্রতিবেশীর কাছে তুলে ধরতে পারবো, এবং প্রতিবেশীরও যে উদার এবং তার যে লিবারেল যে ফোর্সেসটা আছে রাজনীতিতে, সরকারে, তারও আমাদের অবস্থা বুঝতে হবে। ধন্যবাদ অধ্যাপক ডক্টর শামীম রেজা স্যার। মোহাম্মদ রাশেদ খান। ধন্যবাদ। আমি এর আগে যে বক্তব্য বললাম যে এইখানে হিন্দু শ্রেণীর একজন থাকা দরকার ছিল, তো পরবর্তীতে যেটি আপনি বললেন ওই সময় দেখেন অনেক সময় মনে থাকে না, সেটা অসুবিধা নেই, আমরা তো কারেকশন করে দিয়েছি। তার ফাংশনটা কিন্তু আসলে দেখা যায় না। এই যে
অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন নিশ্চয়ই ফাংশন করলেন, Right. তার নামটা আমাদেরকে খুঁজে বের করতে Exactly, ওই হতো যে না। মানে আমরা তাকে দৃশ্যমান পাচ্ছি না, গুরুত্বপূর্ণ মন্ত্র। হ্যাঁ, জি, জি। কিন্তু দৃশ্যমান পাচ্ছি না, তো এই কারণে আমাদের মনে হচ্ছে যে হয়তো নাই। আছে না। তো যাই হোক, তিনি আছেন, ভালো কথা। তাকে দিয়ে আপনি ইন্ডিয়াকে ডিল করান, তাকে পাঠান, বা তাকে দিয়েই আপনি ডাকেন, হাই কমিশনারকে তলব করেন, করছেন না তো। তবে রাশেদ কিছু মনে না করলে উনি জি। হিন্দু ধর্মাবলম্বী বলেই যে তাকে ইন্ডিয়া পাঠাতে হবে না, এমন না। ঠিক আছে, যে কেউ যেতে পারে। যে যে কেউ যেতে পারবে পারে, তাকেই ঠিক আছে, কিন্তু তারপরেও এক্ষেত্রে in a sense সম্পৃক্ত করা। জি, মনে হয় যে জি। হ্যাঁ, একজন তারা হয়তো কমফর্ট ফিল করবে, তারা হয়তো একজন মুসলমানের থেকে একজন হিন্দুর সাথে কথা বলতে তারা কমফর্ট ফিল করবে, হয়তো এটি হতে পারে। মানে যে কোনো বাস্তবতা eligible কিন্তু ব্যক্তি যে- যাকে দিয়ে বাস্তবতায় হবে কিন্তু এটি কাজ। হয় জি। যে তাই সে হয়তো কমফর্ট ফিল করবে সেই জায়গায়। ঠিক আছে, তিনি যেহেতু আছেন, তাকে দিয়ে ডিল করান, ডাকেন, তলব করান, তাকে দিয়ে তলব করান হাই কমিশনারকে, কিন্তু আপনি করাচ্ছেন না কেন? তো যাই হোক, এখন জাতীয় ঐক্য এবং সংহতি পুরোপুরি ভেঙে গেছে। আপনি না, যাই এই বলেন জায়গাতে না কেন, রাশেদ খান একটু ইন্ডিয়ার সাথে জি। যদি আমরা ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক চাই, কিন্তু আমরা যদি পাল্লা দিয়ে চলতে চাই, আমরা কি পারবো? সেটা না, আসলে ভারতের সাথে বাস্তবতা কি বলে ভাই? পাল্লা দিয়ে চলা আসলে সম্ভবপর নয়, কারণ ভারত একটি বড় রাষ্ট্র, আমাদের প্রতিবেশী রাষ্ট্র। সেই জায়গায় ভারতের সাথে আমাদের বোঝাপড়ার সম্পর্ক, ন্যায্যতার সম্পর্ক অবশ্যই থাকতে হবে, এবং সেজন্য ভারতকে ডিল করার সক্ষমতা থাকতে হবে। বিষয়টি হলো যে আমি ভারতকে ডিল করতে পারছি কিনা। জি। আপনি ভারতকে শত্রু বানাতে পারবেন না। আমি সর্বশেষ যেটি বলি, দেখেন এই জি, মুহূর্তে একেবারে শেষ লাইনটি শেষ শুনবো। লাইন, এই মুহূর্তে আমাদের জাতীয় ঐক্য এবং সংহতি দরকার, কিন্তু যেভাবে এই 100 দিনের মধ্যে জাতীয় ঐক্য এবং সংহতি ভেঙে চুরে খান খান হয়ে গেছে, আপনি চাইলেই খুব সহজে এটার জাতীয় জোড়া ঐক্য লাগানো এবং সম্ভব সংহতি করতে পারবেন না। এত সহজে জোড়া লাগাতে পারবেন না। জোড়া লাগাতে হলে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, জি। সরকারকে করতে হবে। অসংখ্য সরকারকে ধন্যবাদ। এখন সকল দলকে ডাকতে অসংখ্য হবে ধন্যবাদ। এবং জাতীয় ঐক্য এবং সংহতি সরকার গঠনের ঘোষণা দিতে হবে জি। যে আমরা আর জি। পাচ্ছি না, এখন জি। জাতীয় ঐক্য এবং ঐক্যমত জি, সরকার দরকার। জি, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ রাশেদ খান, এবিএম মোশাররফ হোসেন এবং অধ্যাপক ডক্টর ASM শামীম রেজা। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় আমাদের সাথে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।